প্রথমত আমি একজন আইনজীবী হিসেবে বলতে চাই, আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে ওগুলোর ব্যর্থতা আমাকে খুব ব্যথিত করে এবং আমরা আসলে একজন আইনজীবী হিসেবে মনে করি এই সংস্থাগুলোর কার্যকারিতা ক্রমশই নিষ্ক্রিয়তার পরিচয় দিচ্ছে। আপনি যখন একজন গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা, তাহলে আপনার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে আপনার আরও বেশি তৎপর হওয়া উচিত। এখানে আমরা নন ট্রেডিশনাল থ্রেট এবং ট্রেডিশনাল থ্রেট দুটোরই সম্মুখীন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে অপরাধীরা লুকিয়ে থেকে ওখান থেকে বিভিন্ন ধরনের ডিরেকশন দিচ্ছে। এই ডিরেকশনগুলো আমাদের এক ধরনের সভারেনিটির ওপর হ্যাম্পার করছে বলে আমি মনে করি। যে দেশ নিজের সভারেনিটি নিয়ে চিন্তা করছে না, এটাকে প্রোটেক্ট করার জন্য নিজেরা কাজ করছে না, তাহলে সে দেশের গোয়েন্দা সংস্থা আমি এত টাকা দিয়ে এত ট্যাক্স দিয়ে কেন পুষবো? তাহলে গোয়েন্দা সংস্থা বাদ দিয়ে দিই, তাদের কাজ তারা করতে পারছে না। ফোনে একজন বলছে যে এটা করো, মারো, কাটো, অগ্নিসংযোগ করো, এবং এগুলো হচ্ছেও। রাতে দিনে ডাকাতি হচ্ছে। এই যে আমি বের হয়েছি, আমি বাসা পর্যন্ত ঠিকমতো পৌঁছতে পারবো কি না এই নিশ্চয়তা কিন্তু নেই। তাহলে সেই দেশে আমি এত টাকা দিয়ে কেন প্রশাসন পালছি? আমি কেন এতগুলো গোয়েন্দা সংস্থা রাখছি? এই ডিজিএফআই, এনএসআই, এদের কাজটা আসলে কি? এরা কি মানে নিজেদের অফিসে বসে থাকবে এসি ছেড়ে, তারপর আমরা শুনবো যে এখানে ডাকাতি হয়েছে, ওখানে চুরি হয়েছে, এই এতটুকুই তাদের দায়বদ্ধতা? তাদের কি একদমও এটার কোনো ধরনের দায়িত্ব নেই যে কোথা থেকে এগুলো ইন্ধন পাচ্ছে বা কার নির্দেশনায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে তা খতিয়ে দেখি। কেন একজন মানুষকে কুপানোর পরে তারা এসে এগুলো উদ্ধার করবে? আলামত কেন উদ্ধার করবে? কেন অপরাধীকে উদ্ধার করবে? আমার কথা হচ্ছে, যখন ঘটনা ঘটেনি তখন কেন আপনারা ধরতে পারছেন না? যদি ধরতেই না পারেন তাহলে আপনার গোয়েন্দা সংস্থা কিসের? আপনি আর গৃহিণীর মধ্যে তো কোনো পার্থক্য নাই। আমি যখন গৃহিণী হিসেবে বসে থাকি তখন একটা অঘটন ঘটলে বলি যে হ্যাঁ এটা খুব খারাপ হয়েছে, আমি দুঃখ প্রকাশ করতে পারি। কিন্তু আপনি যখন গোয়েন্দা সংস্থা, আপনার এই দুঃখ প্রকাশটা আমাদেরকে লজ্জা দেয়, পীড়িত করে। আপনাকে টাকা দিয়ে পালাই হচ্ছে এই কারণে যাতে আপনি আমাকে সাবধান করতে পারেন, দেশকে সাবধান করতে পারেন। ট্রেডিশনাল এবং নন ট্রেডিশনাল থ্রেট এবং যে থ্রেটগুলা বাউন্ডারি ক্রস করে বা যেগুলো আমাদের অন্য দেশ থেকে আমাদের সভারেনিটি ইনফ্রিঞ্চমেন্ট করছে, ওগুলো যদি আপনি ডিটেক্ট করতে না পারেন, ইউ আর নট ডুইং ইউর জব প্রপারলি। এই জিনিসটা আমাদেরকে বলতে হবে, আমাদের সোচ্চার হতে হবে, জনগণকে বলতে হবে যে আপনারা আপনাদের কাজ ঠিকমতো করছেন না। শুধু উপদেশটাকে পদত্যাগ করতে বলছি। উপদেশটা হ্যাঁ, এটাও আমি মনে করি একদিক থেকে জাস্টিফাইড, কিন্তু এখানে আরও কতগুলা ফ্যাক্টর তো জড়িত। গোয়েন্দা সংস্থা কি কখনোই কাজ করবে না? গোয়েন্দা সংস্থা কিসের জন্য রাখে একটা দেশ? একটা দেশের বৃহৎ খরচের খাত কিন্তু গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন পাল্টেই চলে যায়। আমরা সাধারণ মানুষ এই যে নিত্য পণ্যের জিনিস দাম দিয়ে কিনি বা আমাদের জীবনটা এত কষ্ট করে আমাদের চালাতে হয়, এগুলো কিন্তু গোয়েন্দা সংস্থার দায় নিতেই হবে। তাদেরকে আমরা একটা সম্মানজনক জায়গায় রাখার চেষ্টা করেছি, কিন্তু তারা তাদের ডিউটি পালন করছে না বলে রাতে দিনে আপনি আমি আমরা কেউই সেফ না। কিন্তু তারা তাদের ব্যর্থতা মেনেও তো নিচ্ছে না, তাদের ব্যাপারে কেউ কথাও তো বলছে না। যেখানে স্বৈরাচার নিয়ে কথা বলতে পেরেছেন, সেখানে নিজের দেশের যে মানুষগুলোকে আপনি নিজের টাকায় পালছেন ওদেরকে নিয়ে কোনো কথা বলতে পারছেন না। এটা তো আমার মনে হয় আমাদের ব্যর্থতা। আমরা ঠিক করতে পারি না দেখে তারা এই অবস্থায় ঘুমন্ত আছে। তারা ঘুমন্ত থাকবে কেন? তাদেরকে জাগ্রত রাখার জন্যই তো টাকা পয়সা ব্যয় করা হচ্ছে এই জাতির। তাহলে তারা কি জাগবে না? তারা কি ঘুমন্ত থাকবে? এই প্রশ্ন আমার একজন আইনজীবী হিসেবে আমি আমার ডিউটি যেমন পালন করি, আমার ডিউটি কি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাদের ডিউটি এটা যে ট্রেডিশনাল এবং নন ট্রেডিশনাল থ্রেট অর ইনফ্রিঞ্চমেন্ট অফ এনি সিকিউরিটি শুড বি স্টপড। এই কাজটাই তো তারা করছে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো অ্যাজ এ স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে আমি বিশ্বাস করি যে সরকার এই সাম্প্রতিককালের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যেটা ঘটেছে বা ঘটেছিল, সেখান থেকে উত্তরণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং আপনারা দেখবেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা মতে এই ডেভিল হান্ট যে যৌথ অপারেশন যা চলছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ, যে অনবদ্য ভূমিকা পালন করে চলেছেন ধৈর্যের সাথে, সেটি সত্যি প্রশংসার দাবিদার। এবং সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে যারা প্রকৃতপক্ষে যারা অপরাধী
যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, এই হ্যাবিচুয়াল অফেন্ডারদের ক্ষেত্রে শুধু ল এনফোর্সিং এজেন্সি কঠোর হলে হবে না, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালতেরও একটা দায়িত্ব এবং ভূমিকা রয়েছে। অর্থাৎ সেকশন 497 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের বিধান অনুযায়ী কোনো অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামিকে জামিন মঞ্জুর করার পূর্বে সেকশন 497 সাবসেকশন 1 এবং সাবসেকশন 2 সেটি খুব ভালো করে পড়ে এবং সেই ক্ষেত্রে লার্নেড পাবলিক প্রসিকিউটরের বক্তব্যগুলোকে মূল্যায়ন করা এবং প্রসিকিউশন ডকুমেন্টস যা রয়েছে সেগুলোকে মূল্যায়ন করা বিজ্ঞ বিচারিক আদালতের একটি অতিরিক্ত দায়িত্ব রয়েছে। কাজে আমি বিনীতভাবে অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, ল এনফোর্সিং এজেন্সির যে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে সার্বিকভাবে যারা দেশের সচেতন নাগরিক, জনগণ, সকল সমাজের সকল সর্বস্তরের যারা রয়েছেন জনগণ, আপনারা অনুগ্রহপূর্বক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন। আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই ক্ষেত্রে আজকের এই পরিবর্তিত পরিস্থিতির জন্য যাদের উদ্যোগে, যাদের অদম্য সাহসে আজকের এই আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা যে সমস্ত স্টেক হোল্ডার্স কাজ করছেন প্রত্যেককে আমরা সহযোগিতা করব। কোনো কাদা ছোড়াছুড়ি নয়, কোনো ব্যক্তিগত আক্রোশ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সকল ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে একটা গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলেরই একটি নৈতিক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব সকলকেই পালন করতে